দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। ত্রিপুরা দর্পণে প্রকাশিত বিশেষ খবরটি হল, সংসদে সরকারকে কোণঠাসা করতে বিরোধীদের তৎপরতা, আজ থেকে শুরু বাদল অধিবেশন। সোমবার 22 জুলাই থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। মঙ্গলবার 23 জুলাই বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তার আগে রবিবার 21 জুলাই ছিল সর্বদলীয় বৈঠক। আগেই বিরোধীরা জানিয়েছিল বাজেট পেশ ও তা নিয়ে আলোচনার পর সংসদে সরকার শুধুমাত্র বিল পেশ করবে, তা হবে না। আরও বেশ কিছু বিষয়ে তারা তুলবে সংসদে। কী কী বিষয় এই দিনের বৈঠকে, সেগুলি বুঝিয়ে দিয়েছেন বিরোধীরা। বৈঠকের সভাপতিত্ব করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সরকারের পক্ষে উপস্থিত ছিলেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু, বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা। অন্যদিকে কংগ্রেসের পক্ষে ছিলেন গৌরব গগৈ, জয়রাম রমেশ ও কে সুরেশ। এছাড়া এলজেপি রামবিলাস এর চিরাগ পাসওয়ান, সমাজবাদী পার্টির রামগোপাল যাদব, আম আদমি পার্টির সঞ্জয় সিং, এআইএমএমের আসাউদ্দিন ওয়াইসি এবং এনসিপির প্রফুল্ল প্যাটেল প্রমুখরা। আগামী দিনগুলিতে সংসদে কী কী বিষয় নিয়ে সরকারকে কোণঠাসা করতে চলেছে বিরোধীরা। এই দিনের বৈঠকে উঠল কানওয়ার যাত্রা, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, লোকসভার ডেপুটি স্পিকারের পদ, রেলের নিরাপত্তার মতো বিষয়গুলি। সম্প্রতি কানওয়ার যাত্রার পথে খাবারের দোকানের মালিকদের তাদের নাম বড় বড় করে দোকানের গায়ে লিখতে হবে বলে নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশ সরকার। এই বিতর্কিত নির্দেশ নিয়ে সংসদে আলোচনা চেয়েছে সমাজবাদী পার্টি এবং আম আদমি পার্টি। কংগ্রেসের গৌরব গগৈ তুলেছেন লোকসভা ডেপুটি স্পিকারের পদের বিষয়টি। তিনি জানিয়েছেন, বিরোধীদের এই পদ দিতে হবে, পদটি খালি রাখা উচিত নয়। 21 জুলাই শহীদ দিবসের কর্মসূচি থাকায় এই বৈঠকে যোগ দিতে পারবে না বলে আগেই জানিয়েছিল তৃণমূল কংগ্রেস। একাধিক রাজ্যের জন্য বিশেষ বিভাগের মর্যাদার দাবিও উঠতে চলেছে সংসদের আসন্ন বাদল অধিবেশনে। এই দাবি যেমন তুলবে লালু প্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দল, বিহারের জন্য এই দাবি তুলবে এনডিএর দুই শরিক দল জনতা দল ইউনাইটেড এবং এলজেপির রামবিলাস পাসওয়ানও। একইভাবে অন্ধ্রপ্রদেশের জন্য বিশেষ বিভাগের মর্যাদা দাবি করেছেন জগনমোহন রেড্ডির নেতৃত্বাধীন ওয়াইএসআরসিপি। বিজেপি নেতা সস্মিত পাত্র জানিয়েছেন, তারাও ওড়িশার জন্য বিশেষ বিভাগের মর্যাদা দাবি করেছেন। ওয়াইএসআরসিপি এবং বিজেডিকে অতীতে রাজ্যসভায় মোদী সরকারকে সাহায্য করতে দেখা গিয়েছে, তবে জল্পনা থাকা সত্ত্বেও এই ধরনের কোনো দাবি জানায়নি আরেক এনডিএ শরিক তেলুগু দেশম পার্টি। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় টিডিপিকে কটাক্ষ করেছেন কংগ্রেস জয়রাম রমেশ। তিনি লিখেছেন, আজকের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সভাপতিত্বে সংসদীয় দলের নেতাদের সর্বদল বৈঠকে জেডিইউ নেতা বিহারের জন্য বিশেষ বিভাগের মর্যাদা দাবি করেছেন। ওয়াইএসআরসিপি নেতা অন্ধ্রপ্রদেশের জন্য বিশেষ বিভাগের মর্যাদা দাবি করেছেন। আশ্চর্যের বিষয়, টিডিপি নেতা এই ব্যাপারে নীরব ছিলেন। অন্যদিকে সংসদে কোনো একজন সদস্য কথা বলার সময় অন্য সদস্যদের হস্তক্ষেপ না করতে বা বাধা না দিতে অনুরোধ করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জানিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। এর আগে 18তম লোকসভার প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির বক্তৃতার উপরে ধন্যবাদ প্রস্তাবের বিষয়ে যখন আলোচনা করছিলেন প্রধানমন্ত্রী মোদী, সেই সময়ে বিরোধীরা একটানা স্লোগান দিয়েছিলেন। এটা সংসদীয় রীতি বিরুদ্ধ বলে সকলকে জানিয়েছেন রাজনাথ সিং। এদিকে আজ সর্বদলীয় বৈঠকে উপস্থিত নেই তৃণমূল। আজ 21 জুলাই বাদল অধিবেশনের আগে সংসদের প্রধান কমিটি কক্ষে সর্বদলীয় বৈঠক বসেছিল। আগামী 23 জুলাই অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এইবারের বাজেট পেশ করবেন। সরকারি প্রেস বিজ্ঞপ্তিতে জানা গিয়েছে, তৃণমূলের পক্ষ থেকে এই সভায় কোনো প্রতিনিধি উপস্থিত নেই, কারণ কলকাতায় আজ 21 জুলাই শহীদ স্মরণে তৃণমূলের সবথেকে বড় সমাবেশ। মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে ভাষণ দেবেন। সেই কারণেই অন্যতম বিরোধী দল তৃণমূলের কোনো প্রতিনিধি বৈঠকে উপস্থিত থাকলেন না। বিরোধী দলের নেতা এবং কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী
প্রথমবারের জন্য সব দলের সাংসদদের সঙ্গে প্রথাগত অধিবেশন পূর্ব বৈঠকে অংশ নেবেন। 18তম লোকসভা গঠনের পর এটি প্রথম বাজেট অধিবেশন। লোকসভা নির্বাচনে বিজেপি এবং তার সহযোগীরা সংসদে ট্রেজারি বেঞ্চ ধরে রাখতে সক্ষম হয়েছেন। মোদী সরকারের তৃতীয় ট্রামে প্রথম বাজেট অধিবেশন। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন 23 জুলাই হাউসে কেন্দ্রীয় বাজেট পেশ করবেন। তারপর উভয় কক্ষে আলোচনা হবে। 18তম লোকসভা গঠনের পর প্রথম সংসদ অধিবেশন বসে। ইন্ডিয়া জোটের পক্ষ থেকে নিট বিতর্ক, মণিপুর পরিস্থিতি, ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি সহ বেশ কয়েকটি বিষয় উত্থাপন করা হয়েছিল। যথেষ্ট বাগবিতণ্ডা হয়েছিল ভবনে। রাষ্ট্রপতির ভাষণে ধন্যবাদ প্রস্তাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বক্তব্য রেখেছেন। সংসদ ভবনের উভয় কক্ষে বিক্ষোভ হয়েছিল। লোকসভায় বিরোধী সাংসদরা প্রধানমন্ত্রীর বক্তৃতার সময়ে মণিপুর নিয়ে বিতর্কিত দাবিতে স্লোগান দিয়েছিলেন। রাজ্যসভায় বিরোধীরা ওয়াকআউট করেছেন। লক্ষ্মীপুর পঞ্চায়েত বিক্ষুব্ধ প্রার্থী নিয়ে বিপাকে শাসক দল। রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন আসন্ন। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী 8 আগস্ট ভোট গ্রহণ হবে। ইতিমধ্যেই মনোনয়নপত্র দাখিল প্রক্রিয়া শেষ হবার পর সমাপ্ত হয়েছে জমা পড়া মনোনয়নপত্রগুলির পরীক্ষা নিরীক্ষার কাজ। আর তাতেই লক্ষ্য করা গিয়েছে প্রচুর সংখ্যক আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণার অপেক্ষায় শাসক দলের মনোনীত প্রার্থীরা। আগামীকাল সোমবার মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা শেষ হবার পরেই চূড়ান্ত হবে প্রার্থী তালিকা। তবে এইবারের এই ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে কৈলাসহর গৌরনগর ব্লকের অধীনে লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতে লড়াইটা হতে চলেছে মূলত ত্রিমুখী। একদিকে যেমন রয়েছে শাসক দল বিজেপি, অপরদিকে ইন্ডিয়া জোট। এছাড়াও এই পঞ্চায়েতে শাসক দলের বিক্ষিপ্ত কিছু কর্মী নির্দল হিসেবে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন গৌরনগর ব্লকে। এবার এই পঞ্চায়েতে ত্রিমুখী লড়াই হচ্ছে বলা যায়। নির্দল প্রার্থীরা আদতে শাসক দলের প্রাক্তন নির্বাচিত প্রতিনিধি ছিলেন, যা খানিকটা হলেও যেন চাপে রয়েছে শাসক দল। নির্দল প্রার্থীদেরকে বিজেপি টিকিট না দেওয়ার কারণে তারা নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখন দেখার বিষয় ভোটের ফলাফলে গণদেবতারা কোন দিকে রায় দেন। স্থানীয়দের কাছ থেকে আরও জানা গিয়েছে যে বিজেপি ঊনকোটি জেলার সাধারণ সম্পাদক তরুণ সাহা নাকি এলাকাবাসীদের কাছ থেকে জানতে পেরেছেন প্রাক্তন নির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধিরা দুর্নীতিতে জড়িত, তাই তাদের এবার টিকিট দেয়নি। এই গ্রাম পঞ্চায়েতে সব কয়টি আসনেই নতুন প্রার্থী নির্বাচন করা হয়েছে বিজেপির দলের পক্ষ থেকে। পাশাপাশি লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের 1 নং ওয়ার্ড থেকে বিজেপি দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাংবাদিক আব্দুল মনিবের মেয়ে ফারহানা খানম। এলাকায় রয়েছে তার গ্রহণযোগ্যতাও। স্বচ্ছ ভাবমূর্তি সম্পন্ন গ্রহণযোগ্য প্রার্থীদেরই এবার সবচেয়ে গুরুত্ব দিয়েছেন বিজেপির স্থানীয় নেতৃত্ব। লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েত পুনরায় বিজেপি দলের পক্ষে আনার জন্য শাসক দল কোমর বেঁধে মাঠে নেমে পড়েছেন। তবে গত লোকসভা নির্বাচনে এই কৈলাসহর বিধানসভা কেন্দ্রে শাসক দলকে অনেকটা চ্যালেঞ্জের মুখে ছুড়ে দিতে সক্ষম হয়েছেন ইন্ডিয়া জোট। সেই সাফল্য এবারও ধরে রাখতে চাইছেন জোটের স্থানীয় নেতৃত্ব। এই পরিস্থিতিতে আবার শাসক দলের বিক্ষুব্ধ গোষ্ঠী অনেকটা সক্রিয়। এখন দেখার বিষয় হলো এই পঞ্চায়েতের গণদেবতারা কী রায় দেন, সেই দিকেই তাকিয়ে রয়েছেন সবাই। নিয়মিতকরণ অধরা, চূড়ান্ত আর্থিক বঞ্চনায় রাজ্যের অনিয়মিত কর্মীরা। বিজেপি জোট সরকার 2018 সালে ক্ষমতায় আসার পর আচমকাই নিয়মিতকরণ প্রক্রিয়া বন্ধ করে দিয়েছেন। 2018 সালের অক্টোবরে নতুন সরকার এক সার্কুলার জারি করে জানিয়ে দিয়েছিল অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের যে নিয়ম ও পদ্ধতি চালু রয়েছে তা এখন আর কার্যকর হবে না। সেই সার্কুলারে আরও বলা হয়েছে বামফ্রন্ট সরকারের আমলে অনিয়মিত কর্মচারীরা 10 বছর চাকরি করলেই নিয়মিত বেতনক্রম ও অন্যান্য সুবিধা পেয়ে যাওয়ার এই নিয়ম এখন আপাতত বন্ধ থাকবে। বিজেপি জোট সরকার খুব শীঘ্রই নিয়মিতকরণের নতুন নিয়ম ও পদ্ধতি চালু করবে বলেও সেই সার্কুলারে বলা হয়েছিল। অত্যন্ত বিস্ময় ও পরিতাপের ব্যাপার হলো 2018 সালের অক্টোবর মাসে এই সার্কুলার জারি করে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ এদের বন্ধ করে দেওয়ার পর প্রায় 6 বছর কেটে গেলেও নিয়মিতকরণের নতুন কোনো উদ্যোগ নেই। সার্কুলার যেমন জারি করা হয়নি, তেমনি নিয়মিতকরণের নতুন কোনো পদ্ধতিও চালু করেনি।
ফলে বিজেপি জোট সরকারের সময় শুরুর থেকে আজ পর্যন্ত অনিয়মিত কর্মচারীরা আর নিয়মিত হয়নি। রাজ্য সরকারের তা বিভিন্ন দপ্তর ও রাজ্য সরকারের বিভিন্ন যে আন্ডারটেকিং সংস্থায় অর্থ দপ্তরের অনুমোদন রয়েছে, এখন প্রায় 20,000 অনিয়মিত কর্মী আছেন। অর্থ দপ্তরের অনুমোদনপ্রাপ্ত এই সব অনিয়মিত কর্মচারীদের মধ্যে কেউ কেউ ন্যূনতম 18 বছর ধরে চাকরি করছেন, কেউ কেউ আবার আরও অনেক বেশি সময় ধরে অনিয়মিত হিসেবে চাকরি করছেন। স্বাস্থ্য দপ্তর, হাসপাতাল, বন দপ্তর, কৃষি ও হর্টিকালচার